কিছু কথা বলার জন্য আজকে লাইভে আসলাম। আপনারা জানেন আজকে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস ছিল। আরো একটা বিষয় জানেন যে ওয়াকআপ যে আইন, যেটা বিলের পরে ওয়াকআপ আইনে পরিণত হয়েছে, সেই ওয়াকআপ আইন নিয়ে মুসলিম সমাজের তাদের মুসলিমদের নেতারা, আলেম ওলামা থেকে শুরু করে অন্যান্য ধর্মনিরপেক্ষ শান্তিপ্রিয় মানুষ, তারাও কিন্তু এই ওয়াকআপ নিয়ে যে ওয়াকআপ বিলের বিরুদ্ধে প্রথমে, তারপরে ওয়াকআপ আইনের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল, তারপর ওয়াকআপ নিয়ে তারা যথেষ্ট প্রতিবাদ করেছে। শুধু পশ্চিমবাংলা না, সারা ভারতবর্ষ জুড়ে এখনো পর্যন্ত বিভিন্ন রাজ্যে কিন্তু মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে এই আন্দোলন হচ্ছে। কিন্তু একটা প্রশ্ন হলো যে অনেকেই মুসলিম সমাজ কিছুটা হলেও তারা আজকে হতাশ। আজকে তৃণমূল কংগ্রেসের যে 21শে জুলাইয়ের প্রোগ্রাম, সেখানে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়েছে। শাসক দলের পক্ষ থেকে তো কেউ বলছে 20 লাখ, কেউ বলছে 30 লাখ, কেউ বলছে 40 লাখ, জানি না এক্সাক্ট বিষয় হিসাব আমি বলতে পারবো না। বহু মানুষ হয়েছে, এটুকু দেখেছি। কিন্তু ওয়াকআপ সম্পত্তি নিয়ে যে সমস্যা বা ওয়াকআপ আইন নিয়ে মুসলিম সমাজ এই মুহূর্তে যে চাপের মধ্যে রয়েছে, আচ্ছা এই সমস্যাটা কি শুধুমাত্র মুসলিমদের সমস্যা? মানে শুধুমাত্র কি যেহেতু মুসলিমদের নিজস্ব সম্পত্তি, সেই কারণে কি শুধু মুসলিমদের সমস্যা, নাকি যে সমস্ত রাজনৈতিক দলগুলি ক্ষমতায় রয়েছে মুসলিমদের ভোট পেয়ে? আমি বলছি না যে রাজ্য সরকার শুধু মুসলিমদের ভোট পেয়ে ক্ষমতায় রয়েছে, কিন্তু এই পশ্চিমবাংলায় প্রায় 35 থেকে 40% মুসলিম সমাজের বসবাস, যাদের অধিকাংশ অর্থাৎ 90% ভোট তৃণমূল কংগ্রেস পায়, তারও বেশি, কম হবে না, এটা 90-95ও হতে পারে। বাম কংগ্রেস মাত্র 2-4%, 5%, আইএসএফ বাম কংগ্রেস মিলিয়ে 4-5% পায়, ঠিক আছে। কিন্তু এত বড় একটা সমস্যা, এত বড় একটা প্রবলেম, সেটা নিয়ে আজকে তৃণমূল কংগ্রেসের এত বড় অনুষ্ঠানে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম সহ কোনো নেতার মুখে ওয়াকআপ নিয়ে কোনো কথা শোনা গেল না। আমি পুরো বক্তব্যটাই প্রায় শুনেছি আমার নিউজের জন্য। এবার প্রশ্ন হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একবার বললেন ওবিসির কথা, যে ওবিসির একটা সমস্যা আছে, আমরা দেখছি। কিন্তু এই ওবিসির সমস্যা দীর্ঘদিন ধরে আইনি জটিলতায় রয়েছে, যার কারণে পশ্চিমবাংলার লক্ষ লক্ষ ছেলে মেয়ে যারা তাদের কলেজে ভর্তি হতে বা অ্যাডমিশন নিতে সমস্যা হচ্ছে, নিয়োগের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। এই যে সমস্যাগুলোর কাদের দেখা উচিত ছিল? আজকে ওয়াকআপ সম্পত্তি নিয়ে পশ্চিমবাংলায় যেভাবে একটা বিরাট দুর্নীতি হয়েছে বলে অনেকেই অভিযোগ করেন, যেটা তদন্ত হলে বোঝা যাবে যে সত্যি দুর্নীতি হয়েছে কিনা। ওয়াকআপ সম্পত্তিতে সেখানে ক্লাব হয়ে গেছে, ওয়াকআপ সম্পত্তিতে পার্টি অফিস হয়ে গেছে, ওয়াকআপ সম্পত্তিতে বড় বড় ফ্ল্যাট হয়ে গেছে, ওয়াকআপ সম্পত্তি দখল করে আরো অন্যান্য বেচা কেনা অনেক কিছু হয়ে গেছে, যেটা অভিযোগ রয়েছে সংখ্যালঘু বুদ্ধিজীবী সমাজের বা শিক্ষিত সমাজের। তাহলে সেটা নিয়ে তদন্ত হওয়া উচিত। কিন্তু প্রশ্ন হলো যে হ্যাঁ, পার্লামেন্টে দেখা গেছিল যখন ওয়াকআপ বিল পাস হয় বা ওয়াকআপ বিল যখন আলোচনার ওঠে, সেই সময় একেবারে তৃণমূল কংগ্রেসের যারা সাংসদ ছিলেন বা অন্যান্য বিরোধীদের সাংসদরা সবাই ঐক্যবদ্ধভাবে, জোটবদ্ধভাবে তারা প্রতিবাদ করেছিলেন, ওই বিলের বিরুদ্ধে ভোট দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ। কিন্তু এত বড় সমাবেশ, সারা ভারতবর্ষ বিখ্যাত একটা সমাবেশ, এই সমাবেশটি কোন নেতা নেত্রীর ডাকে ভারতবর্ষে প্রত্যেক বছরের নিয়ম করে এই লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয় বলে এটা অন্তত আমার জানা নেই। জানা থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তাহলে সেই সমাবেশে সংখ্যালঘু সমাজের মধ্য থেকে মাত্র একজন বলার সুযোগ পেলেন, তিনি হলেন মাননীয় ফিরহাদ হাকিম। সিদ্দিকুল্লাহ চৌধুরী স্টেজে ছিলেন, কাসেম সিদ্দিকী স্টেজে ছিলেন, আরো অন্যান্য তৃণমূলের সংখ্যালঘু মুখ স্টেজে ছিলেন, কিন্তু তারা বলার সুযোগ পাননি। সুযোগ পেয়েছেন ফিরহাদ হাকিম সাহেব, তার মুখেও কিন্তু ওয়াকআপ নিয়ে কোনো কথা শোনা গেল না। পরবর্তীতে এই রাজ্যের অভিভাবিকা হিসাবে মুসলিমরা যাকে ভোট দেয়, অধিকাংশটাই দেয়। এখন 26-এ কি করবে বা তারপরে কি করবে, আগে কি করেছে, এগুলো বলতে পারবো না। রাজ্যের অভিভাবিকা বা সংখ্যালঘু সমাজ যার প্রতি ভরসা করে, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ডাইরেক্ট বিজেপি সাম্প্রদায়িক শক্তির বিরোধিতা করেন, ধর্মনিরপেক্ষতার কথা বলেন, যদিও তার কিছু বিষয় নিয়ে বিতর্ক রয়েছে, সরকারি উদ্যোগে ধর্মস্থান বা সরকারি উদ্যোগে ধর্মীয় কাজ ইত্যাদি এই বিষয়গুলো রয়েছে। মুসলিম সমাজের পক্ষ থেকেই বারবার বলা হয়েছে যে আপনি ইমাম ভাতা দিচ্ছেন বা আপনি এই যে আপনার কি বলে ইফতার মজলিসে যাচ্ছেন বা ইফতার পার্টিতে খরচা করছেন, এগুলো আরো কমিয়ে দিন বা ছেড়ে দিয়ে মুসলিম সমাজের শিক্ষা স্বাস্থ্যের দিকে আরো বেশি গুরুত্ব দিন। আপনি হিন্দু সমাজের যারা ধর্মনিরপেক্ষ মানুষ, তারাও অনেকে দাবি করে যে আপনার কি বলে আপনার
দীঘাতে যে জগন্নাথ মন্দির হয়েছে, বা তিনি আবার আজকে দুর্গা মন্দির না দুর্গা কি একটি বড় একটি তিনি মন্দির করবে আবার বললেন। তো সেখানে অনেকেই প্রশ্ন তুলছেন যে আপনারা বলছেন যে পর্যটন টানার জন্য আরো তো অন্য বিকল্প কিছু রয়েছে। যাই হোক, সেই সমস্ত বিতর্ক বিষয়ে যাব না, কিন্তু রাজ্যের সংখ্যালঘু মুসলিমরা অত্যন্ত হতাশ। এবং আজকে এই রোদ্দুরের মধ্যে, ঝড় জল বৃষ্টি আজকে যদিও হয়নি, কিন্তু এই রোদ্দুরের মধ্যে আজকে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, কোচবিহার, আসানসোল, দুর্গাপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে হাওড়া, হুগলি, নদিয়া, এই সমস্ত জায়গার সংখ্যালঘু সমাজের যারা সেখানে ছিলেন, আপনি যদি দেখেন, আমি জানি না কত মানুষ হয়েছে, ধরে নিচ্ছি আমি 10 লক্ষ মানুষ হয়েছে। তাহলে 10 লক্ষ মানুষের মধ্যে আপনি যদি দেখেন, আমার আন্দাজ বা বিশিষ্ট জনেদের সঙ্গে কথা বলে যেটা মনে হয়েছে, যদি 10 লক্ষ মানুষ হয়, যার মধ্যে কম বেশি 6 থেকে 7 লক্ষ মুসলিম সমাজের মানুষ, প্রায় 70 থেকে 80%, তারা ভোট দেয় 90%। এই রাজ্যে তাদের বসবাস প্রায় কম বেশি 35 থেকে 40%, সেটা সেন্সার হলে বোঝা যাবে। কিন্তু তাদের সমস্যার কথা নিয়ে মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের মুখে কথা শোনা গেল না। কেন ওয়াকফটা এত বড় ইস্যু, কেন ওয়াকফটা এত বড় সমস্যা? কারণ আমাদের যে মুসলিম সমাজের যে মসজিদ, মাদ্রাসা, মাজার, দরগা, কবরস্থান, এই সমস্ত যে প্রপার্টি, সবগুলোই কিন্তু ওয়াকফ করা হয়, অর্থাৎ আল্লাহর নামে সেই সম্পত্তিগুলো দিয়ে দেওয়া হয়। এমন করতে গিয়ে বহু ক্ষেত্রে দেখা গেছে 100 বছর আগের সম্পত্তি বা 200-500 বছর আগের সম্পত্তি কাগজপত্র যত্ন করে রাখা হয়নি, বা বিভিন্ন দুর্যোগের কারণে কাগজপত্র নষ্ট হয়েছে, ইত্যাদি অনেক সমস্যা রয়েছে। কিন্তু এখন যে আইন এসছে, এই আইনের মধ্যে বিশেষজ্ঞরা যেটা বলছেন যে কাগজপত্র ঠিকমতো সাবমিট না করতে পারলে বিপদ বাড়তে পারে, বিপদ হতে পারে। তাহলে আজকে এত বড় সমস্যায় পলিটিক্যাল একটি শহীদ দিবস, পলিটিক্যাল একটি প্রোগ্রাম, ঠিক আছে, কিন্তু সেখানে যারা ভোট দেয়, ভোটারদের সমস্যা নিয়ে আলোচনা হওয়া দরকার ছিল, হয়েছে। বাঙালির সমস্যা নিয়ে আলোচনা হয়েছে, বাংলা ভাষাকে রক্ষা করার আলোচনা হয়েছে, বাঙালিদেরকে রক্ষা করার আলোচনা হয়েছে, রাজনৈতিকভাবে হয়েছে। কিন্তু ওয়াকফ যে সমস্যাটা মুসলিম সমাজের, যেটা পার্লামেন্টের মধ্যেও ইন্ডিয়া জোট, তারা ঐক্যবদ্ধভাবে, ধর্মনিরপেক্ষভাবে তারা সবার পাশে দাঁড়িয়েছে, তারা ওয়াকফ সম্পত্তির পক্ষে কথা বলেছে, ওয়াকফ আইনের বিলের বিরুদ্ধে কথা বলেছিল, ওয়াকফ বিলের বিরুদ্ধে ভোট দিয়েছিল। তারপরেও বিজেপি অর্থাৎ এনডিএর যে মেজরিটি ছিল পার্লামেন্টে, সেই মেজরিটি বিরোধীরা বলেন যে গায়ের জোরে তারা ওয়াকফ আইন পাশ করে নিয়েছে। এখন বিষয় হলো, যে সংখ্যালঘুরা যাদেরকে দুধেল গাই বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছিল, তিনি বলেছিলেন কোন মুডে জানি না, কিন্তু সেটা নিয়ে বিতর্ক হয়েছিল যে মুখ্যমন্ত্রী কিভাবে দুধেল গাই বললেন। তা নিয়ে বিজেপিও সবসময় বলে, সিপিএমও বলে, কংগ্রেসও বলে, আইএসএফও বলে যে দুধেল গাই। মুসলমান তারা কম বলেন, তারা মূলত বেশিরভাগই দেখেছি বলে যে দুধেল গাই। তাহলে দুধেল গাইরা সেখানে 10 লক্ষ থেকে 15 লক্ষ মানুষ যদি হয়ে থাকে, যার 70% আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, বিশেষজ্ঞরাও দাবি করছেন 70-80% মুসলিম সমাজের মানুষ। কারণ মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, কোচবিহার, পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি থেকে মূলত যারা দেখবেন মানে একেবারে বুথ স্তরে রাজনীতিটা করে, মুসলিম সমাজের মানুষ তাদের মধ্যে বেশি। তারা শিক্ষা নিয়ে সচেতন নয়, তারা স্বাস্থ্য নিয়ে সচেতন নয়, তারা রাজনৈতিক শক্তি নিয়ে সচেতন নয়, তারা অন্যান্য দিক থেকে সচেতন নয়, ঐক্যবদ্ধ হতে হবে এই দিক থেকে সচেতন নয়। তারা রাজনৈতিকভাবে বর্তমানে একটা সময় তারা বামেদেরকে ভোট দিয়েছে, তার আগে কংগ্রেসকে ভোট দিয়েছে। এখন সংখ্যালঘুদের একটা বড় অংশ অর্থাৎ দুধেল গাই যাদেরকে বলা হচ্ছে, তারা তৃণমূলকে ভোট দিচ্ছে। তাহলে শাসক দল তৃণমূল কংগ্রেসের উচিত, মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত যে কোনো বড় বড় প্রোগ্রাম, বড় বড় অনুষ্ঠান, এই ধরনের 21শে জুলাইয়ের মতো এত বড় একটা অনুষ্ঠান, সেখানে কিন্তু ওয়াকফ কেউ এই শব্দটা উচ্চারণ পর্যন্ত করলেন না। খুব অবাক হলাম। এবং সোশ্যাল মিডিয়াতে অনেকেই এটা নিয়ে প্রশ্ন করছেন। এবং আরো একটি বিষয় একজন পোস্ট করেছেন, যদিও তিনি একটি বিরোধী রাজনৈতিক দলের কর্মী, যে স্টেজের নিচে 90% সংখ্যালঘু সমাজের মানুষ তিরপলের উপরে বসেছিল বা দাঁড়িয়েছিল, আর মাত্র 1% তাদের লিডারশিপ স্টেজে ছিল। এই প্রশ্নগুলো রয়েছে, জানি না এর উত্তর আমার কাছেও নেই, আপনাদের কাছে আছে কি জানি না। তবে বাবা সাহেব এই যে কথা বলে আমি শেষ করব, বাবা সাহেব ভীমরাও আম্বেদকর বলেছিলেন যে সংখ্যার অনুপাতে ভাগীদারি, যার যত সংখ্যায় ভারী তার তত অধিকারী। সংখ্যার অনুপাতে অধিকার বা ভাগীদার, সেটা কি হচ্ছে এই রাজ্যে? সেটা কি বাংলার এই প্রায়
কম বেশি 10-11 কোটি মানুষ, যার মধ্যে প্রায় 35 থেকে 40% সংখ্যালঘু সমাজের নিপীড়িত, নির্যাতিত, অত্যাচারিত, লাঞ্ছিত, অবহেলিত একটি জাতি যার নাম মুসলিম। সেই জাতির মানুষ রাজনৈতিক হানাহানিতে যাদের মৃত্যুর সংখ্যা 70 থেকে 80-90%, জেলখানায় যাদের উপস্থিতি প্রায় 60-70%, রাজনৈতিক কোনো প্রোগ্রামে যাদের উপস্থিতি প্রায় 70 থেকে 90%, এবং বিভিন্ন অন্যায় হানাহানি ঝামেলায় যাদের ইনভলভমেন্ট বা যাদের উপস্থিতি প্রায় এই 70 থেকে 90%। কিন্তু শিক্ষা, স্বাস্থ্য, চাকরি বাকরি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, পুলিশ স্টেশন থেকে শুরু করে হসপিটাল, কল কারখানা, সব জায়গায় তারা কেন পিছিয়ে থাকবে, এই প্রশ্ন রইল। এখন অনেকেই বলবেন যে এরা অশিক্ষিত, ভুল করছেন। মুসলিম বাড়ির প্রত্যেকটা ছেলে মেয়ে, এখন 90% মুসলিম বাড়ির ছেলেমেয়েরা এখন শিক্ষিত হচ্ছে। তারা মিনিমাম মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট, MA BA তারা কিন্তু পাস করছে, তারা কমপ্লিট করছে, তারপরেও কাজ নেই, চাকরি নেই। মাদ্রাসাগুলোতে শিক্ষক নিয়োগ হচ্ছে না, আনএডেড মাদ্রাসা সহ বিভিন্ন রকম সমস্যা সংখ্যালঘুদের মধ্যে রয়েছে। গরিব, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদের মতো জেলাগুলো এখনো পিছিয়ে, সেই সমস্ত জায়গায় কোনো শিল্প নেই। বিড়ি তৈরি করা একটা শিল্প হতে পারে? আপনারা বলুন তো। মালদা, মুর্শিদাবাদ সহ এই সমস্ত রাজ্যে, যেখানে যে সমস্ত এলাকাগুলো, শুধু মালদা মুর্শিদাবাদ নয়, যে সমস্ত এলাকাগুলোতে 60-70%, 80% সংখ্যালঘু মুসলিম সমাজের বসবাস, সেই সমস্ত এলাকাগুলোতে কলকারখানা আরও তুলনামূলক কম অন্যান্য এলাকার থেকে, সেই সমস্ত এলাকা থেকে নেতৃত্বের হার কম, সেই সমস্ত এলাকাগুলোতে সংখ্যালঘু অধ্যুষিত মুসলিম এলাকাগুলোতে স্কুল, পাঠশালা, ইউনিভার্সিটি, কলেজের মানে তুলনামূলকভাবে অনেক কম। এই সমস্যাগুলো নিয়ে কিন্তু এই সমস্যাগুলো মুসলিম সমাজে রয়েছে। দেখুন, একটা জাতিকে যদি উন্নয়ন করতে হয়, অবশ্যই মুসলিমরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, মুসলিম মহিলারা যেমন লক্ষ্মীর ভান্ডার তারা পাচ্ছে, তেমন ইলেকট্রিক্যাল বিল বেড়েছে। যেমন মুসলিম মহিলা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, তেমন আপনার গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে। যেমন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, তেমন পেট্রোল ডিজেলের দাম বেড়েছে। এর দায়িত্ব নিশ্চয়ই সরকারের। শুধু বিজেপিকে দোষ দিলে তো হবে না। রাজ্যে তৃণমূল সরকার, কেন্দ্রে বিজেপি সরকার। একই রকমভাবে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে কেন্দ্র সরকার 100 দিনের কাজের টাকা আটকে দিয়েছিল। এই বিষয়গুলো রয়েছে। তাহলে লক্ষ্মীর ভান্ডার যেমন পাচ্ছে 1000 টাকা, অন্য দিক থেকে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে পেট্রোল, ডিজেল, কেরোসিন তেল, রান্নার গ্যাস, ইলেকট্রিসিটি বিল, পড়াশোনার খরচা সব দিক থেকে বেড়ে গেছে। তাহলে রাস্তাঘাট, ইলেকট্রিক, যে উন্নয়নগুলো রাজ্য সরকার বর্তমানে করেছে, যে প্রকল্পগুলো, সেটা স্বাস্থ্য সাথী কার্ড হতে পারে, সবুজ সাথী সাইকেল হতে পারে, যে উন্নয়নগুলো রাজ্য সরকার যে প্রকল্পগুলো করেছে, সেই প্রকল্পের মাধ্যমে রাজ্যের আপামর জনগণ তারা উপকৃত, লাভবান হয়েছে। এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু একদিক থেকে যেমন লাভবান হয়েছে, অন্য দিক থেকে অন্যভাবে বেরিয়েও গেছে। কিন্তু যেটা প্রশ্ন, সেটা হলো যে পিছিয়ে পড়া সংখ্যালঘু সমাজ, যে রিপোর্ট হয়েছিল তৎকালীন, আমি নামটা ভুলে যাচ্ছি, যে রিপোর্ট যেখানে দেখা গেছিল যে বামেদের 34 বছরের শাসনে সংখ্যালঘুরা সব থেকে পিছিয়ে এই বাংলায়, শিক্ষার দিক থেকে পিছিয়ে, চাকরির দিক থেকে পিছিয়ে, স্বাস্থ্যের দিক থেকে পিছিয়ে। এবং সেই রিপোর্টের ভিত্তিতেই তৃণমূল সরকারকে তৎকালীন 2011 সাল এবং তার আগে 2009 সাল সম্ভবত, সেখানে দেখা গেছিল যে মুসলিমরা, সংখ্যালঘু সমাজ, তারা তৃণমূল কংগ্রেসকে একচেটিয়া, এক কাট্টা হয়ে ভোট দিয়েছিল, যা অন্যান্য কোনো রাজ্যে এমনটা হয় না। 90 থেকে 95% মুসলিম সমাজ তারা কিন্তু ভোট দিয়েছিল এই তৃণমূল কংগ্রেসকে। তারা পিছিয়ে আছে, এগিয়ে আসতে চায়। কিন্তু দেখা যাচ্ছে রাজনৈতিক হানাহানি, রাজনৈতিক বলিতে সেই মুসলিমরা এগিয়ে। এই জন্য শুধু আমি তৃণমূল কংগ্রেস বা বিজেপিকে দোষ দেব না, রাজনৈতিক দলগুলোকে দোষ দেব না। মসজিদের ইমাম সাহেবদেরকে আরো সচেতন হতে হবে। ধর্মীয় যে জলসা, যে প্রোগ্রাম, সেই বক্তাদেরকে আরো সচেতন হতে হবে। মসজিদের যে ইমাম সাহেব, তিনি যেমন একজন আলেম, একজন মাওলানা বা একজন মুফতি বা কারি হবেন, তার সাথে তিনি একজন HS পাস বা মিনিমাম একজন গ্র্যাজুয়েট বা MA পাস ইমাম সাহেব হতে হবে। 3000 টাকা মাইনে একজন ইমাম সাহেবের চলে না। যেমন সরকার 2500 বা 3000 টাকা দিচ্ছে, তার সঙ্গে এলাকার মানুষ, তাদেরকেও উচিত একটা মোটা অঙ্কের মাইনে, অন্তত 10-15 হাজার টাকা মিনিমাম দিনে 500-600 টাকা করে দেওয়া এলাকার মানুষের দায়িত্ব এবং কর্তব্য। নালে সেই এলাকা, সেই মহল্লার পরিবর্তন হতে পারে না। এলাকার মানুষ যে সচেতন হবে, মসজিদের 5 ওয়াক্ত নামাজ হয়, জুমার খুতবা হয়, ঈদের খুতবা হয়, মহরম সহ, শবে বারাত সহ বিভিন্ন অনুষ্ঠান হয়, ধর্মীয় জলসা থেকে শুরু করে মিলাদ মাহফিল, বিভিন্ন রকম অনুষ্ঠান হয়। সেই সমস্ত প্রোগ্রামে যে বক্তাগুলোকে আমরা নিয়ে আসছি,
বাংলাদেশ থেকে বক্তা আনছে কেউ 50,000, 1 লাখ, লাখ লক্ষ টাকা দিয়ে, বিভিন্ন দরবার শরীফ থেকে 20,000, 30,000, 50,000 টাকা দিয়ে বক্তা আনছে। কিন্তু দেখা যাচ্ছে সারা বছর যদি আপনারা খেয়াল করেন, ওই এলাকাতে যে ইমাম সাহেব সারা বছর 5 ওয়াক্ত নামাজ পড়াবেন, ইসলামিক শিক্ষা দেবেন, বিভিন্নভাবে বিভিন্ন রোগের ট্রিটমেন্ট করবেন, পরামর্শ দেবেন, বেসিক আরবি পড়াশোনা করাবেন, মানে ওই এলাকাতে পরিশ্রম বা মেহনত করবেন, সেই ইমাম সাহেবকে অযোগ্য রাখা হচ্ছে। এদিকে ওই এলাকাতে 50 হাঁড়ি বিরিয়ানি রান্না করে বাইরের দেশ থেকে বা বাইরের রাজ্য থেকে বা বাইরের জেলা থেকে বা বিভিন্ন দরবার শরীফ থেকে একটা করে পীরজাদা, পীর সাহেব, আলেম সাহেব, মুফতি সাহেব বা শাহেক সাহেব বা আমির সাহেবকে আনা হচ্ছে। 20,000, 50,000, 30,000, 1 লক্ষ টাকা খরচা করে 50 হাঁড়ি বিরিয়ানি রান্না করা হচ্ছে, 2 লক্ষ টাকা খরচা করে যে প্যান্ডেল করা হচ্ছে, লাইটিং করা হচ্ছে, 1 লক্ষ 2 লক্ষ টাকা খরচা করে একটা জলসার বাজেট 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা বাজেট। আর সেই এলাকাতে মুসলিম সমাজের একজন ডাক্তার নেই, সেই এলাকাতে মসজিদের ইমাম সাহেব মাধ্যমিক পর্যন্ত পড়েননি, একজন নন গ্র্যাজুয়েট ইমাম সাহেব। তাহলে মুসলিম সমাজের উন্নয়ন করতে গেলে সব দিকটা দেখতে হবে, রাজনৈতিকভাবে যেমন সচেতন হতে হবে, একই রকম ভাবে বাবা সাহেব আম্বেদকর তো বলেছিলেন যে সংখ্যার অনুপাতে ভাগিদারি, সেটা ঠিক আছে, ভাগিদারি নিতে গেলে তো শিক্ষিত হতে হবে, সচেতন হতে হবে, সজাগ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। মুসলিম লিডার যারা রয়েছেন, বিশেষ করে অরাজনৈতিক সংগঠন করেন, তাদেরকে এক জায়গায় আসতে হবে মুসলিমদের সমস্যা নিয়ে। আজকে যে শাসক দল তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিমরা ওয়াকআপ নিয়ে একটা শব্দ খরচ করলেন না বা একটা শব্দ ব্যয় করলেন না, এ বিষয় নিয়ে আগামীকাল যে মুসলিম লিডার যারা রয়েছেন, মুফতি আব্দুল মাতিন সাহেব, মাওলানা কামরুজ্জামান সাহেব, পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব, তোহা সিদ্দিকী সাহেব, আপনার পীরজাদা ওদিকে কি বলে আমার খোবায়, মানে বিভিন্ন যে পীরজাদারা রয়েছেন, আমি সবার নাম মনে পড়ছি না, মুসলিম সমাজ, শিক্ষিত সমাজ, তাদের উচিত আগামীকাল একটা প্রেস কনফারেন্স করা বা একটা লেটার হেডে সেখানে একটা চিঠি লিখে সবাই মিলে একটা মুখ্যমন্ত্রীকে জানানো যে আমাদের সমস্যার কথা যদি আপনি না বলেন, আমাদের বিপদের দিনে যদি আপনি পাশে না দাঁড়ান বা আপনারা পাশে না দাঁড়ান, তাহলে আমরাও কিন্তু ভাববো, আমাদের নিজেদের কথা ভাববো। যেমন এখন বাংলা বাঙালি নিজেদের একটা রাজনৈতিক দলের কথা ভাবছে। আমি বলছি না যে সংখ্যালঘু মুসলিমরা নিজেরা রাজনৈতিক দল তৈরি করুক, কোনো সংখ্যালঘু মুসলিমরা হোক আর হিন্দুদের কোনো দল হোক বা খ্রিস্টানদের কোনো দল হোক, এটা ভারতবর্ষ বা বাংলার সংস্কৃতির সঙ্গে যায় না। এখানে মিলেমিশে চলার একটা সংস্কৃতি রয়েছে একটা, এবং সেটা থাকা উচিত। সবাই মিলে মিশে সবকিছু করতে হবে, ভাবতে হবে। কিন্তু প্রশ্ন হলো যে সংখ্যালঘু সমাজ পিছিয়ে রয়েছে, তাদেরকে এগিয়ে আনার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কি ভূমিকা রয়েছে, এটা নিয়ে আমাদেরকে সজাগ এবং সচেতন হতে হবে। আমার এই লাইভটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দেবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। কেমন লাগলো আজকে লাইভটি জানাবেন কিছু। হ্যাঁ, ইনসাফ বাংলা থেকে আকরামুল বাগানি বলছি। কামরুজ্জামান সাহেব বলছেন? হ্যাঁ, বলছি সাহেব, আজকে দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই মূলত 21শে জুলাইয়ের যে প্রোগ্রাম প্রত্যেক বছরে হয়, লক্ষ লক্ষ মানুষের সেখানে জমায়েত এবং সংখ্যালঘু সমাজের একটা বড় অংশ এই সমাবেশে যান। কিন্তু আজকে মুখ্যমন্ত্রী ওবিসি নিয়ে একবার বললেন যে সমস্যা আছে, আমি দেখে নেব। জানি না উনি কিভাবে দেখছেন, কিন্তু উনি ওয়াকআপের যে এত বড় একটা সমস্যা মুসলিম সমাজের, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম সাহেব, কেউ একটা ওয়ার্ড বা 1 মিনিট বা 1 সেকেন্ডও খরচ করলেন না ওয়াকআপ নিয়ে। কি বলবেন? মুসলিম সমাজ যথেষ্ট হতাশ। মুসলমানদের আশ্বস্ত করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবাংলায় তৃণমূলের সরকার আছে, ফলে মুসলমানদের ভাবার কোনো প্রয়োজন নেই, উদ্বেগ হওয়ার প্রয়োজন নেই। কিন্তু আজকের যখন ভরা সভায় তিনি দীঘার জগন্নাথ ধামের কথা বললেন, নতুন করে দুর্গা উদ্যান বানানোর প্রতিশ্রুতি দিলেন, তখন মুসলমানদের এত বড় সমস্যা ওয়াকফ, সে বিষয়ে তিনি একটা শব্দ উচ্চারণ করলেন না। ওবিসিও একটা বড় সমস্যা, কিন্তু না, আমাদের এই কল রেকর্ড বা আপনার ইন্টারভিউ যারা শুনবে তারা প্রশ্ন করবে যে মানে পার্লামেন্টে তো তৃণমূল কংগ্রেসের সাংসদ বা ইন্ডিয়ার সাংসদরা এই বিলের বিরুদ্ধে ভোট দিয়েছিল, চেষ্টা করেছিল, কিন্তু পার্লামেন্টে যে আইন তৈরি হয়েছে তার বিরুদ্ধে গোটা দেশ সোচ্চার হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার পশ্চিমবাংলায় ওয়াকফ আন্দোলনের বাধা তৈরি করেছেন, প্রশাসনকে দিয়ে, তার দলকে দিয়ে, পুলিশকে দিয়ে
নানা জায়গায় সভা সমিতি করতে বাধা দিয়েছেন। তিনি বলেছেন আমাকে দায়িত্ব দিন, কিন্তু তার দল পার্লামেন্টে বিরোধিতা করার পরেও তো সেটা বিলটা আইনে পরিণত হয়েছে। সেই আইনের বিরুদ্ধে লড়াই হবে। তিনি তো নানা ইস্যুতে কলকাতায় আন্দোলন করছেন, কলকাতায় মঞ্চ বেঁধে মোদী সরকারকে হুমকি দিচ্ছেন। তাহলে মুসলমানরা যদি ব্রিগেডে মঞ্চ তৈরি করে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে হুমকি দেন, কালা কানুনের বিরুদ্ধে সোচ্চার হন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এতে আপত্তি কিসের? তিনি একদিকে নিজে নিয়ম তৈরি করছেন, মুসলমানদের প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু মুসলিম এলাকায় গিয়ে প্রতিশ্রুতি দিচ্ছেন। আবার কলকাতায় এসে যখন বড় সমাবেশে বক্তব্য রাখছেন মুসলমানদের সম্পর্কে, তিনি সেই অর্থে সবথেকে বড় সমস্যা সম্পর্কে, ওয়াকফ সম্পর্কে একটা শব্দ ব্যয় করছেন না, খরচ করছেন না। এতে তো মুসলমানদের আজকে নতুন করে ভাবতে হচ্ছে যে তারা কার উপরে ভরসা করবেন। এই জায়গা থেকে আপনারা কি নতুন করে কিছু ভাবছেন, মানে সমস্ত সংখ্যালঘু নেতৃত্ব আমাদের একজোট হয়ে? ভাবনা, কারণ সাহেব সংখ্যালঘুদের একটা কথা ভাবনা, বলি, রাজ্যের যে ভোট রয়েছে, যে তৃণমূল কংগ্রেস যে ভোট পান, যার সংখ্যালঘু সমাজের প্রায়, যতদূর জানি, যে 35 থেকে 40% সংখ্যালঘু সমাজের মানুষের প্রায় 90% বেশি ভোট শাসক দল তৃণমূল কংগ্রেস পায়। তাহলে তাদের সমস্যার কথা রাজ্য সরকার কি ভাববে না? এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় যা প্রতিশ্রুতি দিচ্ছেন নিজেই মুসলমানদের সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করছেন। ফলে মুসলমানদের ভাবতে হবে যে তারা কিভাবে তাদের ওয়াকফ সম্পত্তি তারা তাদের নিজেদের দখলে রাখবেন, মসজিদ বাঁচাবেন, মাদ্রাসা বাঁচাবেন, কবরস্থান সুরক্ষা করবেন। এ বিষয় নিয়ে মুসলমানদের ভাবতে হবে, নিজেদের বিষয়ে নিজেদের মতো করেই ভাবতে হবে। এটা অত্যন্ত বাস্তব সত্য যে কেউ কখনো মুসলমানদের বিষয় নিয়ে স্বাধীনতার পরে এই বাংলায় ভাবেনি, আর কোনোদিন ভাবছেও না। ফলে মুসলমানদের নিজেদের মতো করে ভাবতে হবে। ভাবনার পথ বন্ধ নেই, আন্দোলনের প্রচেষ্টাও বন্ধ নেই। আন্দোলন চলছে, আরো বর্ষার পরে ইনশাল্লাহ আরো বড় আকারে আন্দোলন হবে। কিন্তু আমাদের সংগঠিত হতে হবে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কারো কথায় আমরা আন্দোলন থামাই না, আর কারো কথায় আন্দোলন শুরুও করি না। কিছু পরিস্থিতির শিকার হতে হয়, কখনো কখনো মুসলমানদের ঐক্যবদ্ধ ইউনিটি গুলো ভেঙে যায়, কিন্তু আমরা আবার ইউনিটি গড়ে তুলছি। বর্ষার পরে আবার আমাদের ময়দানে নামবো, এবং আমার প্রতিজ্ঞা এই 2025 সালেই ব্রিগেড সমাবেশ হবে ইনশাল্লাহ।